আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের আরও একটি নতুন ভিডিও ক্লাসে। পুরো ক্লাস জুড়ে আমি ইমরান মাহমুদুল শিফাত থাকছি পুরো তোমাদের সঙ্গে। আচ্ছা, আজকে আমরা ইউনিট 4 এর লেসন 1 খুবই গুরুত্বপূর্ণ এবং মোটামুটি ভালোই হার্ড, তাই না? এরকম একটা প্যাসেজ পড়াবো, রিনিউয়েবল এনার্জি সোর্সেস, নবায়নযোগ্য শক্তির উৎস। চলো আমরা এটার উপরে সবচেয়ে প্রথমে যে বিষয়টি পড়তে হয় সেটা হচ্ছে আমাদের ভোকাবুলারি অংশটুকু খুব সুন্দরভাবে শেষ করার চেষ্টা করব। চলো সবাই মিলে আমরা এটা শুরু করি। আচ্ছা, এখানে দেখো অ্যাকনলেজড যাকে বলা হয়, অ্যাকনলেজ শব্দের অর্থ হচ্ছে স্বীকৃত। এটা কিন্তু অ্যাডজেক্টিভ। অ্যাকনলেজ হচ্ছে স্বীকৃত, যাকে আমরা এখানে অ্যাডজেক্টিভ বলতেছি। এটি হচ্ছে স্বীকৃতি রিকগনাইজড। তাহলে যেখানে রিকগনাইজড এটা মনে রাখবা। তাহলে এখানে অ্যাকনলেজের এটা হবে হচ্ছে রিকগনাইজড অ্যাজ বিইং গুড আর ইম্পর্টেন্ট, যেটি ভালো বা হচ্ছে গুরুত্বপূর্ণ এই হিসেবে যাকে অলরেডি সম্মানিত মানে স্বীকৃতি দেওয়া হয়েছে সেটাই হচ্ছে অ্যাকনলেজড। রিকগনাইজড হতে পারে অ্যাপ্রুভড। এই যে অ্যাপ্রুভডটা তোমাদের কাছে কি বলতে বলা হতে পারে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আরেকটা হতে পারে অথরাইজড। এটা তোমরা একটু লিখে নিও, হ্যাঁ, THORIZED, অথরাইজড। হ্যাঁ, এটা হচ্ছে কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত, এটাকে বলা হয় অথরাইজড। ওকে, তারপর হচ্ছে অ্যাসপেক্ট শব্দের অর্থ হচ্ছে দিক আর কি, বৈশিষ্ট্য। আ পার্টিকুলার পার্ট অর ফিচার অফ সামথিং, কোনো কিছুর গুরুত্বপূর্ণ অংশ বা হচ্ছে কোনো একটি অংশ বোঝায়, পার্ট বোঝায়। অ্যাসপেক্ট মানে হচ্ছে দিক বা বৈশিষ্ট্য লিখে রাখতে পারো, দিক অথবা বৈশিষ্ট্য বোঝায়। হ্যাঁ, বৈশিষ্ট্য। ওকে, অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে কি বাহ্যিক দিক। অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে বাহ্যিক দিক বোঝায়। আর হচ্ছে ভিউ পয়েন্ট, দৃশ্য, আমরা মোটামুটি দৃশ্য হিসেবে মনে রাখতে হবে। অ্যাপিয়ারেন্স মানে যেটা চোখে দেখা যায়, ভিউ পয়েন্ট। হ্যাঁ, উল্লেখ করার অংশ। এক্সপোজার বলা যায়, এক্সপোজার মানেও দৃশ্য বলা যায়, অ্যান্টোনিম নাই। অ্যাটমসফিয়ার মানে হচ্ছে বায়ুমণ্ডল বা আবহাওয়া। অ্যাটমসফিয়ার মানে হচ্ছে বায়ুমণ্ডল, এটাই মনে রাখো। দ্য মিক্সচার অফ গ্যাসেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর ভেতরে থাকা গ্যাসসমূহের মিশ্রণকেই বলা হয় আবহাওয়া। আবহাওয়া বলতে বায়ুমণ্ডল, পৃথিবীতে বায়ুমণ্ডলের যে মিশ্রণ আছে, বায়ুমণ্ডলে গ্যাসের যে মিশ্রণ, এক কথা গ্যাসের মিশ্রণটাই হচ্ছে বায়ুমণ্ডল। তারপরে হচ্ছে এটাকে এনভায়রনমেন্ট বলে। তাহলে এনভায়রনমেন্ট মানেও হচ্ছে এই যে গ্যাসের মিশ্রণ। আর সারাউন্ডিং মানে হচ্ছে আশেপাশে যা কিছু আছে, এটা সিনোনিম। এই তিনটার কোনো অ্যান্টোনিম নেই। ওকে, তাহলে আবহাওয়ার কোনো অ্যান্টোনিম নেই, বায়ুমণ্ডলের অ্যান্টোনিম নেই, অ্যাসপেক্ট বৈশিষ্ট্যের কোনো অ্যান্টোনিম নেই, প্রাপ্তি স্বীকৃতির কোনো অ্যান্টোনিম নেই। স্বীকৃতি হচ্ছে হ্যাঁ, এটার কোনো অ্যান্টোনিম নেই। চলো দেখি এরপরের অংশে আমরা চলে যাই। এরপরে কি আছে? কনসার্ন মানে হচ্ছে সতর্কতা বা উদ্বেগ, চিন্তার বিষয়। কনসার্ন মানে হচ্ছে চিন্তার বিষয় বা উদ্বেগ। হ্যাঁ, উদ্বেগ। এ ম্যাটার অফ ইন্টারেস্ট অর ইম্পর্টেন্স টু সাম ওয়ান, কোনো কিছুর প্রতি আগ্রহ থাকা বা গুরুত্ব থাকা, কোনো কিছুর গুরুত্ব বা কোনো কিছুর প্রতি আগ্রহ। এই যে এটা হচ্ছে উদ্বেগ। কোনো কিছুর ব্যাপারে কি বলা হয়, উদ্বেগ বলতে বোঝায় কোনো কিছুর ব্যাপারে উৎসাহ থাকা বা হচ্ছে তার গুরুত্ব বুঝতে পারা। এনজাইটি মানে হচ্ছে কি উদ্বিগ্নতা, আর হচ্ছে ওরি মানে হচ্ছে চিন্তা, কোনো কিছু নিয়ে হচ্ছে চিন্তা বোঝায়। আর মানে এক কথা এটাকে ইন্টারেস্টও বলতে পারো। এখানে ইন্টারেস্ট আছে না, এখানে তুমি ইন্টারেস্টও মনে রাখবে, ইন্টারেস্ট, ঠিক আছে। আর এখানে ইন্টারেস্টের বিপরীত হচ্ছে ডিসইন্টারেস্ট। ডিজাস্টার শব্দের অর্থ কি? ডিজাস্টার শব্দের অর্থ হচ্ছে দুর্যোগ বা বিপর্যয়। সাডেন ক্যাটাস্ট্রফি মানে কি? হঠাৎ করে সব কিছু এলোমেলো হয়ে যাওয়া, আবহাওয়া সংক্রান্ত বিষয় বেশি বোঝায়। হ্যাঁ, দ্যাট কজেস গ্রেট ড্যামেজ অর লস, যেখানে বড় ধরনের ক্ষতি হয়, বড় ধরনের কিছু হারানোর সম্ভাবনা থাকে, সেটাই হচ্ছে বিপর্যয়। ডিজাস্টার মানে বিপর্যয় বা দুর্যোগ, এটাকে আমরা ক্যাটাস্ট্রফি বলতে পারি, আবহাওয়া সংক্রান্ত বিপর্যয়। আর অ্যাডভার্সিটি মানে হচ্ছে বৈচিত্র্যতা বা হচ্ছে দুর্যোগ। অ্যাডভার্সিটি মানে হচ্ছে মানে কি বলবো এটাকে, প্রতিকূল অবস্থা। অ্যাডভার্সিটি শব্দের অর্থ হচ্ছে প্রতিকূল অবস্থা। ওকে, এরপরের অংশ যদি একটু দেখি, সাকসেস মানে সফলতা, ব্লেজিং মানে আশীর্বাদ। তাহলে এখানে যেটা আশীর্বাদের বিপরীত হচ্ছে বাজে পরিস্থিতি। হ্যাঁ, এখানে আমরা বুন বলতে পারি, বুন মানেও আশীর্বাদ। বুন, এগুলো হচ্ছে ভালো সময়, ভালো অবস্থা। আর খারাপ অবস্থা বলতে অ্যাডভার্সিটি বা প্রতিকূলতা। আই থিঙ্ক অ্যাডভার্সিটিটা বেশি ইম্পর্টেন্ট এখানে, ঠিক আছে, যেটা আমাদের ক্ষতি করে অ্যাডভার্সিটি। এমিট মানে নির্গত হওয়া। এমিট শব্দের অর্থ হচ্ছে নির্গত হওয়া। এই যে টু প্রডিউস অ্যান্ড ডিসচার্জ সামথিং, কোনো কিছু তৈরি হওয়া এবং সেখান থেকে বের হয়ে আসা। ধরো আমরা কি বলতে পারি, একটা বিকার, কেমিস্ট্রি বিকারের মধ্যে ধরো তুমি কিছু একটা তৈরি করছো, তাহলে প্রথমে সেটা তৈরি হলো এবং তৈরি হওয়ার সাথে সেটা কি হয়ে গেল, তৈরি হওয়ার সাথে সাথে সেটা নির্গত হয়ে যাও, মানে তৈরি হবে এবং সেখান থেকে বের হয়ে আসবে। শুধু তৈরি হলে সেটা কিন্তু এমিট হবে না,
ঠিক আছে, এটা অবশ্যই ভার্ব হিসেবে কাজ করছে, সিনোনিম বা ভার্ব হবে। তাহলে ডিসচার্জ মানে বের হয়ে আসা, এই যে ডিসচার্জ বের হয়ে আসা, গিভ আউট বের করে দেয়া, ঠিক আছে, এই বের হওয়াটাই ইম্পর্টেন্ট। নির্গত মানে বের হওয়া। আর কনসিল শব্দের অর্থ হচ্ছে কি, কনসিল শব্দের অর্থ হচ্ছে তোমার হাইড করা, আড়াল করা। তাহলে বের যদি না হয় তাহলে বাইরের দুনিয়া কি জানবে যে সেখানে কিছু একটা তৈরি হয়েছে? জানবে না। এজন্য এখানে কনসিল মানে হচ্ছে আবদ্ধ থাকা, বা এখানে হাইডও দিতে পারি, হাইড আড়াল করা, হাইড দুইটাই হয়। ওকে, এরপরে দেখে এক্সপোজ, এক্সপোজ মানে উন্মোচন করা, প্রকাশ করে দেয়া। হ্যাঁ, প্রকাশ করে দেয়া, এখানে এক্সপোজও বলা যায়, এক্সপোজ, এক্সপোজ এই যে টু মেক সামথিং ভিজিবল, এটাকে চোখের সামনে দৃশ্যমান করা, টিপিক্যালি বাই আনকভারিং ইট, মানে এক কথায় বলতে গেলে সবার সামনে প্রকাশ করা। কভার মানে ঢেকে রাখা, আনকভার মানে হচ্ছে সেটাকে কি করা, সামনে সবার সামনে তুলে ধরা, উন্মোচন করা। ঠিক আছে, আনকভারিং মানে হচ্ছে সবার সামনে উন্মোচন করা। তাহলে রিপ্রেজেন্টেশন মানে উন্মোচন, যেহেতু এটা হচ্ছে কি এক্সপোজ ভার্ব হিসেবে বসছে, এখানে রিপ্রেজেন্টেশন উপস্থাপন বোঝায়। এখানে আমরা অবশ্যই চেষ্টা করব হচ্ছে ভার্ব হিসেবে ইউজ করার জন্য। তাহলে এখানে আমরা দিব হচ্ছে রিপ্রেজেন্ট। ওকে, আমরা এখানে কি ইউজ করব, এখানে আমরা ইউজ করব হচ্ছে রিপ্রেজেন্ট। ওকে, এখানে আমাদের কি আসবে, রিপ্রেজেন্ট আসবে। আবার এখানেও ডেপিক্ট আসবে। ঠিক আছে, আমাদের ডেপিক্ট দিলেই এটা হয়ে যাবে। তাহলে উপরেটা হবে হচ্ছে ডেপিক্ট, তারপরে হচ্ছে রিপ্রেজেন্ট, আর হচ্ছে এক্সপোজ, এই তিনটা ব্যবহৃত হতে পারে। আর একটা আছে, সেটা হচ্ছে বিপরীত, হচ্ছে কভার। কভার মানে হচ্ছে ঢেকে রাখা, আড়াল করা, ঠিক আছে, হাইড করা। তাহলে এখানে আমরা চাইলে যে এটাকে উপরের দুইটা দিতে পারি, এখানেও এই যে উপরের দুইটা আমরা ব্যবহার করতে পারি। উপরের দুইটা ব্যবহার করলে এই দুইটা কি হবে, দেখো এই দুইটাও কিন্তু এই যে কনসিল, হাইড দুইটাই হবে। তাহলে এক্সপোজের সিনোনিম হচ্ছে রিপ্রেজেন্ট, ডেপিক্ট আর এক্সপোজ, এই তিনটা। আর বিপরীত হবে হচ্ছে কভার, কনসিল, হাইড। ঠিক আছে, তুমি চাইলে এখানে কি আছে, আনকভার দেয়া আছে না, আনকভার, এখানে চাইলে তুমি আনকভারও লিখতে পারো, কোনো সমস্যা নেই। ম্যাসিভ মানে ব্যাপক পরিমাণ বোঝায়, পরিমাণের দিক থেকে ব্যাপক বা হচ্ছে বড়। লার্জ মানে বড়, হেভি মানে হচ্ছে ভারী, সলিড, সলিড মানে কি দেখো, সলিড মানে যেটা, আর যেটার উপস্থিতি আছে চোখের সামনে, যেটা আমরা দেখতে পারি, এটাই হচ্ছে কি সলিড। চোখের সামনে সলিড বলতে একটু যার দৃশ্যমান রয়েছে এবং যেটা মুভ করা হার্ড, সেটাই হচ্ছে হলো সলিড। ওকে, কঠিন অবস্থা বোঝায়। এটা হিউজ পরিমাণ বোঝায়, হিউজ মানে বড়, আকার বোঝাচ্ছে। অ্যানোরমাস মানে অসংখ্য, সংখ্যায় অনেক বেশি বোঝাচ্ছে, সেটার ক্ষেত্রে হেভি বোঝায়, হ্যাঁ, অনেক সংখ্যায় বেশি থাকা। জাইগান্টিক, জাইগান্টিক মানে অনেক, মানে কি দৈত্যাকার বোঝায়, অনেক বড় উপস্থিতি যার, এখানে লার্জকে মেন করছে। আর ইমেন্স মানে হচ্ছে এটাও প্রকাণ্ড বোঝায়, প্রকাণ্ড বলতে হচ্ছে লার্জকেই বোঝায়। তার মানে ব্যাপক বলতে আমরা এখানে বড় ধরবো, আর হচ্ছে অসংখ্য ধরবো, বড় আর অসংখ্য। ঠিক আছে, বড় বুঝাবে আর অসংখ্য বুঝাবে। আর এটার বিপরীতে আসবে টাইনি, টাইনি মানে হচ্ছে ছোট, স্মল হতে পারে, টাইনি আর হচ্ছে স্মল। ওকে, পটেনশিয়াল শব্দের অর্থ হচ্ছে সম্ভাব্য বা সম্ভাবনাময়। হ্যাঁ, সম্ভাব্য বা সম্ভাবনাময়। হ্যাভিং আর শোয়িং দ্য ক্যাপাসিটি টু ডেভেলপ ইনটু সামথিং ইন ফিউচার, কোনো কিছু ঘটার সম্ভাবনা রয়েছে এমন বুঝাতে সম্ভাব্য বা হচ্ছে সম্ভাবনাময় অ্যাডজেক্টিভ, সম্ভাব্য, পটেনশিয়াল। হ্যাঁ, আর পটেনশিয়াল বলতে আমরা প্রবেবল, সম্ভবত, তারপরে হচ্ছে পসিবল, সম্ভবত হতে পারে। ইম্পসিবল হচ্ছে এটার বিপরীত, কখনোই সম্ভব নয় যেটা। তাহলে পটেনশিয়ালের বিপরীত হচ্ছে ইম্পসিবল, মনে রাখবা। পটেনশিয়াল এভাবে পড়বা, পটেনশিয়াল, ইম্পসিবল, পসিবল, ইম্পসিবল, প্রবেবল, ইম্পসিবল, মানে এই তিনটা একবার করে বলবা এবং প্রত্যেকবার বলার সাথে সাথে একবার করে ইম্পসিবল বলবা। ঠিক আছে, তাহলেই দেখবা যে কী হবে, তোমার সহজে মনে থাকবে। পটেনশিয়ালিটি মানে সম্ভাব্য রূপে, সম্ভাবনীয় রূপে বা সম্ভাব্য রূপে। পটেনশিয়াল মানে সম্ভাব্য, এটা কি হবে, অসম্ভাব্য। তাহলে এখন এটার সিনোনিম কি, পটেনশিয়ালের সিনোনিম ছিল কি প্রবেবল আর হচ্ছে তোমার পসিবল, তাই না? তাহলে এটার ক্ষেত্রে কি হবে, প্রবাবলি বা পসিবলি, প্রবাবলিও হতে পারে, প্রবাবলি আমরা বলি না মোস্ট প্রবাবলি এটা হয়েছে, তাহলে এটা কি হবে, প্রবাবলি, প্রবাবলি। হ্যাঁ, দুঃখিত, প্রবাবলি বানানটা এরকম না, ABLY, প্রবাবলি। হ্যাঁ, প্রবাবলি, পসিবলি। আর বিপরীত কি হবে, ইম্পসিবলি, ইমপ্রবাবলি, দুইটাই হবে, তাই না? আর এখানে কি বলেছে, রিনিউয়েবল, এখানে বলেছে হচ্ছে রিনিউয়েবল। আমরা যখন লিখবো এখানে দেখবো হচ্ছে রিনিউয়েবল। তো যখন আমরা রিনিউয়েবলকে পাচ্ছি তখন আমাদেরকে কি কি খেয়াল করতে হবে, রিনিউয়েবল বানানোর, রিনিউয়েবলের মধ্যে রিনিউয়েবল নবায়নযোগ্য। আচ্ছা, ক্যাপেবল অফ বিইং রিনিউড, যেটাকে নতুন করে তৈরি করা যায় সেটাই হচ্ছে রিনিউয়েবল। রিইউজেবল, নতুন করে ব্যবহার করা যায়। ঠিক আছে, আর যেটাকে নতুন করে ব্যবহার করা যায় না সেটা হচ্ছে কি, নন রিনিউয়েবল। হ্যাঁ, নন রিনিউয়েবল, তুমি চাইলে এটাকে নন রিনিউয়েবল লিখতে পারো, নন
রিনিউয়েবল, নন রিনিউয়েবল, ঠিক আছে। এভাবেই মূলত আমরা এই অংশটুকে মূলত শিখতে পারি। এখানে আরও অনেক ভোকাবুলারি আছে ভেতরে, যখন আমরা ভেতরেরগুলো পড়বো তখন সেগুলো বলে দিব এবং বুঝিয়ে দিব, ঠিক আছে। চলো আমরা এই পরের অংশ শুরু করি। চলো প্যাসেজটাতে যদি একটু খেয়াল করি তাহলে এখান থেকে আমরা যে বিষয়গুলো দেখতে পাবো, দেখো, ইন এ স্পিচ অ্যাট দ্য 19th সায়েন্স কংগ্রেস, 90তম বিজ্ঞান কংগ্রেসে বা বিজ্ঞান সম্মেলনে, কংগ্রেসকে কংগ্রেস বলাটাই বেটার, তবে 90তম বিজ্ঞান কংগ্রেস বা সম্মেলনে সম্মেলনের বক্তৃতায় ইন্টারন্যাশনালি অ্যাকনলেজড সায়েন্টিস্ট, অ্যাকনলেজ মানে হচ্ছে স্বীকৃতিপ্রাপ্ত, আন্তর্জাতিকভাবে স্বীকৃত বা আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত সায়েন্টিস্ট, সিঙ্গুলার বলা হয়েছে মানে একজন বিজ্ঞানী, অ্যান্ড ফর্মার ইন্ডিয়ান প্রেসিডেন্ট, সাবেক ভারতীয় রাষ্ট্রপতি মিস্টার এপিজে আব্দুল কালাম, মনে রাখবা এপিজে আব্দুল কালাম, ইনি ইন্ডিয়ান প্রেসিডেন্ট ছিলেন, সাবেক প্রেসিডেন্ট, এবং পাশাপাশি তিনি একজন বিজ্ঞানী। তিনি কিন্তু ভারতের যে আমরা যে বোমা বলি, পারমাণবিক বোমার আবিষ্কারক কিন্তু তিনি, এবং যিনি বোমা আবিষ্কার করছেন তিনি পরবর্তীতে আবার ইন্ডিয়ার প্রেসিডেন্ট হয়েছিলেন। তিনি কি করেছেন, মেনশন এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ দ্য ম্যানকাইন্ডস ফিউচার এনার্জি ক্রাইসিস, মানে ভবিষ্যতে যে শক্তি সংকট ঘটবে, মানব জীবনের ভবিষ্যতে শক্তির একটা সংকট থাকবে, সেটার ব্যাপারে তিনি কথা বলেছেন, এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য বা গুরুত্বপূর্ণ একটি দিক। হি পয়েন্টেড আউট, তিনি মূলত পয়েন্ট আউট মানে তিনি খুঁজে বের করেন বা নির্দেশ করেন, দ্যাট যে তিনি নির্দেশ করেন যে, ডেপিক্ট করা, পয়েন্ট আউট করা একই জিনিস, নির্দেশ করেন যে, মেনশনও বলা যায়, দ্য ইরা অফ উড, কাঠ অ্যান্ড বায়োম্যাস, মানে বায়োম্যাস এবং কাঠের যুগটা প্রায় অলমোস্ট কাম টু অ্যান এন্ড, শেষ হয়ে গিয়েছে। বায়োম্যাস বলতে হচ্ছে আমরা যেটাকে গোবর থেকে তৈরি যে শক্তিটা আর কি, সেটাও আর কি, বা হচ্ছে যে এনার্জিটা আমরা পাই বায়োম্যাস, এখান থেকেই মূলত যে শক্তিটা আসে কাঠের শক্তি, এবং এই শক্তিটা প্রায় শেষের দিকে। দ্য এজ অফ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস, মানে হচ্ছে যে তোমার কাঠ যুগ, তেল এবং প্রাকৃতিক গ্যাসের যুগটা উড সুন বি ওভার উইদিন দ্য নেক্সট ফিউ ডিকেডস, পরবর্তী কয়েক দশকের মধ্যে কি হবে, পরবর্তী কয়েক দশকের মধ্যে তেল এবং প্রাকৃতিক গ্যাসের যুগটাও শেষ হয়ে গিয়েছে। ম্যাসিভ বার্নিং অফ ওয়ার্ল্ডস কোল, মানে হচ্ছে কি বিশ্বের কয়লা রিজার্ভ মানে কি, যে কয়লার যে সংরক্ষণ আর কি, বা হচ্ছে কয়লার যে স্টোরেজ, হ্যাঁ, এটা কি হয়ে গেছে, কয়লা সংরক্ষণ, এটাকে কি করার কারণে, যে কয়লার যে সংরক্ষণ আছে সেটাকে ভীষণ পরিমাণ জ্বালানোর কারণে, মানে অনেক বেশি ব্যবহারের কারণে, বার্নিং মানে পোড়ানো, জ্বালানোর কারণে বা পোড়ানোর কারণে, মে লিড টু এ ওয়ার্ল্ড ওয়াইড ইকোলজিক্যাল ডিজাস্টার, একটি কি ঘটতে পারে, বিশ্বজুড়ে একটি বাস্তুতান্ত্রিক বা হচ্ছে পরিবেশ সংক্রান্ত একটা ডিজাস্টার বা বিপর্যয় আসতে পারে। বিকজ কোল বার্নিং বা কয়লা পোড়ানোর ফলে কয়লা পোড়ানোর ফলে কি হয়, নির্গত হয় দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ মানে উচ্চমাত্রার কার্বন। তাহলে এখানে মূলত এক কথায় শুধু কার্বনকে, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড বা কার্বন টেট্রা, মানে যাই বলুক না কেন শুধুমাত্র কার্বনের কথা বলা হয়েছে। তাহলে এখানে মূলত পরিবেশে বা হচ্ছে আবহাওয়ায় কি মিশে যায়, বায়ুমণ্ডলে কার্বন মিশে বেশি, বায়ুমণ্ডলে কার্বন নির্গত হয়, বা এই যে যখন কয়লা পোড়ানো হচ্ছে এখানে কার্বন উৎপন্ন হচ্ছে, এবং সেই কার্বনটা ওই বিক্রিয়া থেকে বা হচ্ছে ওই যে পোড়ানোর জায়গা থেকে ওটা পরিবেশে ছড়িয়ে পড়তেছে। তাহলে এখানে ছড়িয়ে পড়লো কোথায়, পরিবেশে, ছিল কোথায়, কয়লাতে, ঠিক আছে। কয়লা পোড়ানোর ফলে সেটা নির্গত হয়ে পরিবেশে মিশে যাচ্ছে কার্বন। সো অ্যাকর্ডিং টু কালাম, এই যে মিস্টার কালাম, এপিজে আব্দুল কালাম স্যার, তিনি কি বলছেন, এটা তার ভাষ্যমতে, অ্যাকর্ডিং টু মানে অনুসারে বা তার ভাষ্যমতে, দ্য অনলি সলিউশন দ্যাট, একটিমাত্র সমাধান রয়েছে, দ্যাট ম্যানকাইন্ড ক্যান লুক টু, যেটা মানুষ মূলত যেদিকে নজর দিতে পারে, ইজ দ্য ম্যাসিভ ইউজ অফ সোলার এনার্জি, অনেক বেশি পরিমাণ কি সৌরশক্তির ব্যবহার করতে পারে। ইন ফিউচার, ভবিষ্যতে যদি এটা করতে পারে এটি একমাত্র সলিউশন হতে পারে। বিকজ ইট হ্যাজ সাম অ্যাডভান্টেজেস, এটি কিছু সুযোগ সুবিধা রয়েছে, অ্যাডভান্টেজেস মানে সুবিধা, ওভার আওয়ার ফর্মস অফ রিনিউয়েবল এনার্জি, মানে এক কথা ওভার আওয়ার ফর্মস হবে যে আমাদের রিনিউয়েবল এনার্জি যে রয়েছে, হ্যাঁ, রিনিউয়েবল যত এনার্জি মানে হচ্ছে নবায়নযোগ্য যত শক্তি রয়েছে, হ্যাঁ, এই নবায়নযোগ্য শক্তিগুলোর ব্যবহারে, এটার তো বিভিন্ন ধরন আছে, বিভিন্ন ধরনের রিনিউয়েবল শক্তির থেকে একটা কি পাওয়া যায়, সুবিধা পাওয়া যায়। ওভার আদার ফর্মস অফ রিনিউয়েবল এনার্জি, এখানে মূলত কথাটা বোঝালো যত প্রকার রিনিউয়েবল এনার্জি আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি সুবিধা হয় সোলার এনার্জি ব্যবহার করলে। যত প্রকার রিনিউয়েবল এনার্জি আছে এগুলো উপরে যা বলা হলো এগুলো হচ্ছে নন রিনিউয়েবল এনার্জি, এগুলো কেউই কি নয় রিনিউয়েবল, মানে এগুলো
উপরের যেগুলো বলা হয়েছে, উপরের 4-5টার কথা বলা হলো, এগুলো সবই নন রিনিউয়েবল। কিন্তু যতগুলো রিনিউয়েবল আছে, যতগুলো আছে মানে ওগুলো তো আগেই বাদ, যতগুলো রিনিউয়েবল আছে তার মধ্যে আবার মনে করো যে এখানে শুধুমাত্র সোলার এনার্জিকে মেনশন করে বলা আছে যে এইটা যদি বেশি পরিমাণ ব্যবহার করা যায় তাহলে অন্যান্য রিনিউয়েবল এনার্জির চেয়ে এই রিনিউয়েবল এনার্জিটা, তাহলে সোলার এনার্জি অবশ্যই একটা রিনিউয়েবল এনার্জি, এই রিনিউয়েবল এনার্জি আমাদেরকে একটু বিশেষ কিছু সুবিধা দিয়ে থাকে। ঠিক আছে, এরপরে যদি দেখো, নাও হোয়াই হ্যাজ কালাম পুট সো মাচ ইম্পর্টেন্স টু দ্য ইস্যু অফ এনার্জি, তাহলে এখানে বলা হচ্ছে কেন তিনি এই সমস্যা এনার্জি অফ ইস্যু অফ এনার্জি মানে শক্তির সমস্যার দিকে তিনি কেন এত গুরুত্ব প্রদান করলেন। শক্তির যে সমস্যা, শক্তি সংক্রান্ত যে আমাদের একটা সমস্যা হবে সেই ব্যাপারে কেন যে পুট ইম্পর্টেন্স মানে হচ্ছে গুরুত্ব প্রদান করা, তিনি কেন এটার উপরে মনোনিবেশ করলেন বা এটার ব্যাপারে আমাদেরকে আগে থেকে সতর্ক করলেন। কারণটা কি? কারণ হচ্ছে দ্য এনার্জি সোর্সেস হ্যাভ অলওয়েজ বিন এ মেজর ফ্যাক্টর অফ চেঞ্জ থ্রু আউট হিস্টোরি, মানে এক কথায় বলতে গেলে শক্তির উৎসগুলো হ্যাভ অলওয়েজ বিন এ মেজর ফ্যাক্টর, এগুলো হয়ে উঠেছে সবসময় একটা কি প্রভাবক, ফ্যাক্টর মানে হচ্ছে প্রভাবক হয়ে উঠেছে, অফ চেঞ্জ পরিবর্তনের, থ্রু আউট হিস্টোরি মানে হচ্ছে ইতিহাসে পৃথিবীতে ইতিহাসে অনুসারে বা ইতিহাস জুড়ে যতবার মানব বিশ্বে পরিবর্তন এসেছে সেই পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে হচ্ছে শক্তির উৎসগুলো। কিসের উৎসগুলো? শক্তির উৎসগুলো মূলত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিশ্বের যতগুলো পরিবর্তন এসেছে সবগুলোর ক্ষেত্রে। এছাড়াও আমরা যদি একটু দেখি, দ্য ওয়ার্ল্ডস পেট্রোলিয়াম কনজাম্পশন হ্যাজ ইনক্রিজড, তাহলে এখানে দ্য ওয়ার্ল্ডস পেট্রোলিয়াম কনজাম্পশন, পুরো বিশ্বে পেট্রোলিয়ামের যে পেট্রোলিয়াম যে ভোগ করা হয় বা পেট্রোলিয়াম যে গ্রহণ করা হয়, ব্যবহার করা হয়, ঠিক আছে। কনজাম্পশন মানে হচ্ছে যেটা একদম শেষ করে দেওয়া হয়, একদম অধিক পরিমাণ ব্যবহার, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত ব্যবহার, এটাকে বলা হয় কনজাম্পশন। তাহলে পেট্রোলিয়ামের যে ব্যবহার হচ্ছে, অতিরিক্ত ব্যবহার, হ্যাজ ইনক্রিজড, এটি বেড়ে গেছে ফ্রম 3 বিলিয়ন ব্যারেলস অ্যানুয়ালি ইন 1930, তাহলে 1930 সালে যেটা ছিল মাত্র 3 বিলিয়ন ব্যারেল। এখানে ব্যারেল আবার মনে রাখো, এক ব্যারেল সমান হচ্ছে তোমার হচ্ছে 159 লিটার, 159 লিটার, এক ব্যারেল সমান হচ্ছে 159 লিটার। তাহলে সেখানে কি ছিল? 3 বিলিয়ন ব্যারেল, 3 বিলিয়ন, বিলিয়ন মানে আবার 100 কোটি, তাহলে এখানে 300 কোটি ব্যারেল, যেখানে ছিল 300 কোটি ব্যারেল সেটা এখন হয়ে গেছে 3700 কোটি ব্যারেল বা 37 বিলিয়ন ব্যারেল, 3700 কোটি ব্যারেল। এই 3700 কোটিকে আবার তুমি মনে করে 159 দ্বারা গুণ দিলে সেটা হয়ে যাবে লিটার। এটা প্রতিদিন ব্যবহার হচ্ছে অ্যানুয়ালি, টুডে, বর্তমান সময়ে। তাহলে এক সময়ে 3 ব্যারেল মানে হচ্ছে 3 ব্যারেল ব্যবহৃত হতো, এখন সেটা হচ্ছে 37 বিলিয়ন ব্যারেল। তাহলে এখন 3 বিলিয়নকে আমরা যদি বলি 300 কোটি ব্যারেল, এটা হয়ে যাবে হচ্ছে 3700 কোটি ব্যারেল প্রতিদিন ব্যবহৃত হচ্ছে। তাহলে বাড়লো কত? 34 কোটি ব্যারেল। কত দিনের মধ্যে? 1930 থেকে বর্তমান সময়, মানে 2020 ধরো বা 2030 ধরো, তাহলে 100 বছরের মধ্যে বা 90 বছর। ইন দ্য নেক্সট কোয়ার্টার সেঞ্চুরি, নেক্সট কোয়ার্টার সেঞ্চুরি মানে হচ্ছে আগামী 25 বছরের মধ্যে, কোয়ার্টার মানে 4 ভাগের 1 ভাগ, সেঞ্চুরি মানে হচ্ছে 100 বছর। তাহলে 100 বছরের 4 ভাগের 1 ভাগ মানে কি বোঝায়? অবশ্যই 25 বছর। তাহলে নেক্সট 25 বছরের মধ্যে দ্য ওয়ার্ল্ডস পপুলেশন ইজ এক্সপেক্টেড টু বি, তাহলে ধরে নেওয়া হচ্ছে যে জনসংখ্যা কি হবে? অ্যাবাউট 8 বিলিয়ন। কত হবে? 80 বিলিয়ন, মানে এক কথা 8 বিলিয়ন মানে 800 কোটি হয়ে যাবে, এটা হয়ে যাবে 800 কোটি। কত দিনের মধ্যে? আগামী 25 বছরের মধ্যে। হুইচ ইজ 30% হায়ার দ্যান টুডে, মানে বর্তমানে যা আছে তার চেয়ে বেশি 30% বেড়ে যাবে, 30% বেড়ে যাবে। ডেভেলপিং কান্ট্রিজ উইল গ্রো, এখন বলতে পারো অনেকে যে স্যার এখানে তো এমনিতেই তো 800 কোটি মানুষ ধরে নেওয়া হয় বর্তমানে। হ্যাঁ, উনি 90তম যে সম্মেলন, এই 90তম সম্মেলন কবে হয়েছিল এটা আসলে এখন বলতে পারছি না, কারণ তিনি অলরেডি আমাদের ছেড়ে চলে গেছেন 2014 বা 15 সালে, অনেক বছর আগে। এখন তিনি কখন বলেছিলেন সেটা যেমন বলা যাচ্ছে না, একইভাবে তোমার মনে করো যে হয়তো 20 বছর আগের হয়তো হতে পারে। তো 20 বছর আগে যদি হয় তাহলে তো 25 বছর হয়েই গেল বর্তমানে, তাই না? প্রায় কাছাকাছি। দেখো, ডেভেলপিং কান্ট্রিজ উইল গ্রো দেয়ার ইকোনমিজ, ডেভেলপিং মানে কি? উন্নয়নশীল, উন্নয়ন হচ্ছে এখনও উন্নত দেশে পরিণত হয়নি। তাহলে এখানে ডেভেলপিং যে কান্ট্রিজগুলো রয়েছে উইল গ্রো দেয়ার ইকোনমিজ, এরা তাদের অর্থনীতিকে বাড়িয়ে ফেলবে বা বাড়াবে অ্যাবাউট 2 টাইমস, প্রায় দ্বিগুণ, ফাস্টার দ্যান ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রি। তার মানে যাচ্ছে শিল্পোন্নত দেশ যারা, মানে এক কথা শিল্পোন্নত দেশ মানে হচ্ছে যে দেশের অর্থনীতি শিল্পের উপর নির্ভর করে, কলকারখানার উপর নির্ভর করে, তাদের চেয়েও দ্বিগুণ বেশি বাড়িয়ে ফেলবে কারা? উন্নয়নশীল দেশগুলো।
শিল্পোন্নত দেশ একটু বেশি উন্নত বোঝায়, আর ডেভেলপিং কান্ট্রি তার চেয়ে একটু কম উন্নত বোঝায়। তার মানে হচ্ছে এখানে কে মানে একটু কম উন্নত হচ্ছে ডেভেলপিং কান্ট্রি, তারা মূলত দ্বিগুণ করে ফেলবে কিসের মাধ্যমে, ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রির চেয়েও বেশি। তার মানে ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রি যদি ধরো যে তোমার তারা যে উন্নত করলো, ধরো হচ্ছে সংখ্যায় যদি প্রকাশ করি, তারা যদি ধরো কি বলবো এটাকে 30 বা হচ্ছে হ্যাঁ 30 গুণ তারা বর্তমান সময় যা ছিল আগামী বছরগুলোতে, কত বছরের মধ্যে বলা হয়েছে, আচ্ছা বলা হয় নাই কত বছরের মধ্যে, ধরো কোন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রায় 30 গুণ বেশি উন্নত করে ফেললো। হ্যাঁ, তাহলে আর এই যে এইখানে যারা আছে ডেভেলপিং কান্ট্রি, উন্নয়নশীল কান্ট্রি, এরা তো এমনিতেই নিচু অবস্থানে আছে, তাই না, শিল্পোন্নত দেশের ক্ষেত্রে, তাহলে তারা সেই তুলনায় 60 গুণ বেশি উন্নত করে ফেলবে। ওরা 30 হলে ওরা 60, ওরা 50 হলে ওরা 100, ওরা যদি হয় 75, ওরা হবে কত হয় বলো, এখানে হচ্ছে ডাবল হবে। তাহলে ওরা যদি 75 হয়, তাহলে ওরা হয়ে যাবে হচ্ছে 150 গুণ, এত বেশি উন্নয়ন তারা নিজেদের করে ফেলবে। তাহলে এখানে ডেভেলপিং কান্ট্রি খুব একটা উন্নত না, বেশি উন্নত হচ্ছে যেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রি। তারপরে দেখো গ্লোবাল ইকোনমিক গ্রোথ, এখানে হচ্ছে যে বিশ্বজুড়ে যে অর্থনৈতিক যে বৃদ্ধি, বিশ্বজুড়ে অর্থনৈতিক বৃদ্ধি যেটা রয়েছে, অর্থনৈতিক যে বৃদ্ধি, বৈশ্বিক অর্থনৈতিক বৃদ্ধি ইজ এক্সপেক্টেড, এটাকে ধরে নেওয়া হচ্ছে টু কন্টিনিউ, যদি এভাবেই চলতে থাকে তাহলে এটা বাড়বে কতটুকু, অ্যাট 3% পার ইয়ার, প্রতি বছরে 3% বেড়ে যাবে। এরপরে আমরা একটু দেখি যে গ্লোবাল ইকোনমিক গ্রোথ মানে বৈশ্বিক অর্থনৈতিক উন্নতি, সারা বিশ্বের যে অর্থনীতি সেটা বেড়ে যাবে হচ্ছে 3% পার ইয়ার, প্রতি বছরে 3% বেড়ে যাবে। আজকে যেটা 97, গতদিন সেটা হয়ে যাবে, মানে আগামী বছরে সেটা হয়ে যাবে 100, আজকে যেটা হচ্ছিল ধরো 120, পরবর্তী বছরে সেটা হয়ে যাবে হচ্ছে 123, সেই হিসাবে 123 হবে। 100-র ক্ষেত্রে হিসাব করা যাবে, 100 থাকলে 103 হবে, 50 থাকলে সেটা 100 কত হয়, 50 থাকলে সেটা হয়ে যাবে 51.5, এরকম করে বাড়বে। কনসিকুয়েন্টলি ফলে মুছে দিয়ে নিই, কনসিকুয়েন্টলি ফলে দ্য গ্লোবাল ডিমান্ড, বৈশ্বিক যে চাহিদা ফর এনার্জি, তাহলে এখানে শক্তির বৈশ্বিক চাহিদা উইল গ্রো, এটি বাড়তেই থাকবে বা বেড়ে যাবে অ্যাবাউট 1.7%। তাহলে শক্তির চাহিদা বাড়বে, একে তো হচ্ছে অর্থনীতি বাড়ছে কত, অর্থনীতি সারা পৃথিবীতে বাড়ছে হচ্ছে 3%, প্রতি বছরে 3%, তাহলে এখানে শক্তির চাহিদা বাড়বে হচ্ছে 1.7%। তাহলে আজকে যেটা থাকলো 100, শক্তির চাহিদা যদি আজকে হয় ধরো 100 ব্যারেল, এখানে সামনের বছর হবে হচ্ছে 101.7 ব্যারেল। আজকে যদি হয় হচ্ছে 200 ব্যারেল, কালকে সামনের বছর হয়ে যাবে, সামনের বছর এই দিনে হয়ে যাবে হচ্ছে 203.4 ব্যারেল। হ্যাঁ, প্রতি 100-তে 1.7 করে বাড়বে এক বছর পর, অন অ্যান অ্যাভারেজ, মানে গড়ে বাড়বে, গড়ে। ইট ইন্ডিকেটস আ 50% রাইজ অফ এনার্জি কনজাম্পশন বাই 2030। তার মানে হচ্ছে এটি দ্বারা নির্দেশ করে যে 2030 সালের মধ্যে সেই অর্থনীতিটা কত, ইট ইন্ডিকেটস এ 50% রাইজ। তার মানে যে সময়ে এই সম্মেলনের কথা বলা হয়েছে সেই সময় থেকে 2030 সালের মধ্যে ওই সময় যে অর্থনীতি ছিল, ওই সময় যে ওই সময় যে শক্তির চাহিদা ছিল, সেই চাহিদাটা ওই সময়ের চেয়ে আর ওই সময়ের যা ছিল তার সাথে আরও 50% যুক্ত হবে। তাহলে ওই যখন হচ্ছে এই সম্মেলনটা হয়েছিল, হ্যাঁ, ওই সম্মেলনের সময়ে যদি শক্তির চাহিদা থাকে হচ্ছে কত বলবো, ধরো 70 ব্যারেল, হ্যাঁ, 2030 সালে সেটা হয়ে যাবে তারও 50% বেশি, তাহলে 70-এর 50% কত হয়, 35, তাহলে ওই 70 তো থাকবেই, তার সাথে আরও 35 ব্যারেল বাড়বে, তাহলে 105 ব্যারেল হয়ে যাবে। বুঝাতে পেরেছি আশা করি। আচ্ছা, তারপরে দেখো, ইফ দ্য ওয়ার্ল্ডস ডেইলি পেট্রোলিয়াম কনজাম্পশন ইজ 100 মিলিয়ন ব্যারেল, যে প্রতিদিন যদি পেট্রোলিয়ামের খরচ বা প্রতিদিন যদি পেট্রোলিয়াম খরচ করা হয় 100 মিলিয়ন ব্যারেল, বর্তমানে ধরে নাও, ধরো আজকেই সম্মেলন হয়েছে, আজকে যদি বা হচ্ছে আজকের সময়ে যে 2026 সালে যদি সেটা হয় 100 মিলিয়ন, ইট উইল রাইজ টু 150 মিলিয়ন। ওই যে বললাম না 50% বেড়ে যাবে, তাহলে 100 মিলিয়ন যদি আজকে হয়, 150 মিলিয়ন হবে হচ্ছে এই যে দ্যাট বলতে 2030 সালে, এই দ্যাট বলতে কিন্তু 30 সালকে বোঝাচ্ছে, তাহলে 30 সালে সেটা হয়ে যাবে 150 মিলিয়ন। বললাম না আগেরটা তো থাকবেই, আবার এইটার 50%, তাহলে 100-র সাথে এটার 50% কত হবে, 50 মিলিয়ন, তাহলে ওই 100-র সাথে আরও 50 যুক্ত হবে, তাহলে 150 মিলিয়ন ব্যারেল বেড়ে যাবে। দ্য প্রেজেন্ট রিজার্ভ, বর্তমান সময়ের যে রিজার্ভ বা হচ্ছে আমাদের স্টোরেজ বলা হয়, বা হচ্ছে বর্তমানের যে সংরক্ষণ, যেটা সংরক্ষিত করে রাখা হয়েছে, অফ হাইড্রোকার্বন এনার্জি। হ্যাঁ, হাইড্রোকার্বন এনার্জি বলতে কি বোঝাচ্ছে, কার্বন এবং হাইড্রোজেন মিশ্রিত যে শক্তিটা আর কি, কার্বন এবং হাইড্রোজেনের শক্তিটা, রিসোর্স ইজ লিমিটেড, বর্তমান সময়ে
কার্বন এবং হাইড্রোজেনের শক্তির যে সংরক্ষণ এটা খুবই সীমিত, অ্যান্ড ইট উইল নট বি সাফিসিয়েন্ট টু মিট দ্য ফিউচার এনার্জি চ্যালেঞ্জেস অফ দ্য ওয়ার্ল্ড। পরবর্তী সময়ের যে ভবিষ্যতের শক্তির যে মোকাবেলা, যে ঝুঁকি রয়েছে, ভবিষ্যতে শক্তির যে সংকট আসবে, সেই সংকটটা সে কী করতে পারবে না, উইল নট বি সাফিসিয়েন্ট টু মিট, মানে তখনকার চাহিদাটা আসলে মেটানো সম্ভব হবে না। ওই সময় যে শক্তির যে ঝুঁকি আসবে বা শক্তির যে আমাদের চাহিদা বাড়বে, ওই চাহিদাটা আমরা কি করতে পারবো না, বা হচ্ছে আমরা না, ওই চাহিদাটা মূলত যে পরিমাণ হাইড্রোকার্বন এনার্জি রয়েছে, যে পেট্রোলিয়াম বলো, তারপর হচ্ছে আরও যে বৈশ্বিক যে সকল সংরক্ষণগুলো রয়েছে, শক্তির সংরক্ষণ, সেগুলো দিয়ে আমরা কোনোভাবেই পরবর্তী সময়ের যে বিশ্বে যে শক্তি সংকট হবে, সেই শক্তি সংকট ফাইনাল পর্যায়ে চলে গেলে আমাদের যে যতটুকু শক্তি দরকার, সেই শক্তিটা মূলত পর্যাপ্ত না, বর্তমানে যা আছে সেটা দিয়ে মূলত আমরা সামনের ঝুঁকি মোকাবেলা করতে পারবো না। হেন্স মানে তাই, হেন্সের সিনোনিম হচ্ছে সো, দেয়ারফর, দুইটাই হতে পারে। হ্যাঁ, তাই লিডিং ইন্ডাস্ট্রিয়াস কান্ট্রিজ মানে ইন্ডাস্ট্রি শিল্পোন্নত যতগুলো দেশ রয়েছে যারা পুরো পৃথিবীকে লিড করছে, হ্যাঁ, নেতৃত্বদানকারী রাষ্ট্র, যেমন ইউএসএ বলো, চীন বলো, ঠিক আছে, রাশিয়া বলো, তুরস্ক বলো, এই রাষ্ট্রগুলো কি করছে, আমাদের শিল্পোন্নত দেশ মানে অনেক উন্নত যে রাষ্ট্র, সেই রাষ্ট্রগুলো হ্যাভ টেকেন ইনিশিয়েটিভস মানে হচ্ছে তোমার পদক্ষেপ, হ্যাঁ, এরা মূলত পদক্ষেপ নিয়ে ফেলেছে টু ইউজ অল্টারনেটিভ এনার্জি সোর্সেস, মেইনলি মূলত তারা এই যে পর্যন্ত এনার্জি সোর্সেস পর্যন্তই পড়ে, যে শক্তি অল্টারনেটিভ মানে বিকল্প শক্তির উৎস তারা ব্যবহার করছে। তারা অলরেডি কি করছে, বিকল্প শক্তির উৎস ব্যবহার করা শুরু করে দিয়েছে। মানে বিকল্প বলতে কি বোঝায়, হাইড্রোকার্বন যেগুলো আছে, পেট্রোলিয়াম সহ আর যা যা আছে, কয়লা, পেট্রোলিয়াম, ঠিক আছে, এইগুলোর অল্টারনেটিভ তারা ব্যবহার করা শুরু করেছে। এবং সেগুলো কি, যেগুলো নোন অ্যাজ, যেগুলো পরিচিত গ্রিন অর রিনিউয়েবল এনার্জি। গ্রিন এনার্জি বললেও কি বলা হবে, গ্রিন এনার্জি সোর্সেস, বা হচ্ছে তোমার এখানে গ্রিন বলতে সরাসরি গ্রিনই বলবা, গ্রিন বলতে যে শুধু সবুজ বলা হবে তা না, গ্রিন এনার্জি সোর্সেস এক কথায় বলতে গেলে তোমার গাছপালার যে শক্তিটা এখান থেকেও পাচ্ছে। গাছপালা মানেই কি, গাছপালা ছাড়া কিন্তু পৃথিবীতে কিচ্ছু হয় না, গাছপালার সালোক সংশ্লেষণ করলেই তবেই শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে। এজন্য এখানে গ্রিন এনার্জির একটা ইফেক্ট আছে, তারপরে রিনিউয়েবল এনার্জি সোর্সও তারা ব্যবহার করছে। রিনিউয়েবল যেটা নতুন করে তৈরি করা যায়, যেমন বাতাস, তারপরে হচ্ছে তোমার তোমার সমুদ্রের ওপরের অংশ এবং নিচের অংশের যে তাপমাত্রার পার্থক্য, এই তাপমাত্রার পার্থক্যও তারা ব্যবহার করে শক্তি উৎপন্ন করছে। তারপরে হচ্ছে আমরা সৌরজগতের যে শক্তি, সূর্য থেকে আসা তাপ শক্তি এবং আলোক শক্তি, এটা তারা ব্যবহার করছে। এইভাবেই তারা মূলত এই শক্তিগুলোই মূলত তারা ব্যবহার করা শুরু করে দিয়েছে। দ্য বটম লাইন অফ কালাম স্পিচ ইন্ডিকেটস মানে হচ্ছে এই যে শেষের অংশটুকু, তার ভাষণের শেষ কথাটুকু তাকে মূলত কি করেছে, একদম শেষে যে কথাটি তিনি বলেছেন, এটি ইন্ডিকেটস মূলত নির্দেশ করছে দ্য কনসার্ন অফ ম্যানকাইন্ড, মানে কি মানব জাতির একটা সতর্কতা বা মানব জাতির একটা চিন্তার বিষয় বা উদ্বেগকে প্রকাশ করছে। ইন দ্য 21st সেঞ্চুরি মানে হচ্ছে 21 শতাব্দী, আর 21 শতাব্দী মানে হচ্ছে 2000 সাল থেকে 2099 সাল। তাহলে 2000 সাল থেকে 2099 সাল যে আছে, এই সময়ের কি প্রকাশ করছে, একটা উদ্বিগ্নতা মূলত তার কথার মাধ্যমে প্রকাশ করছে। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমি আমার মতো করে সহজভাবে বুঝিয়ে দিলাম। তোমরা যখন পড়বা প্রথমত আমার কথাগুলো আগে প্রথমত আগে এটা পড়বা, ভিতরে আমাদের বইয়ে যেটা দেওয়া আছে সেটা পড়বা, পড়ার পরে আশা করি বুঝতে পারবা। তারপরেও যদি কঠিন লাগে তাহলে সহজ ভাষায় আমার মতো করে আমি বুঝিয়ে দিলাম, আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। পুরো ক্লাস জুড়ে আমি ইমরান মাহমুদুল শিফাত ছিলাম তোমাদের সঙ্গে। আশা করি তোমাদের আর বুঝতে কোনো সমস্যা নেই বা সমস্যা হবে না। পরবর্তী কোনো একটি ক্লাস ইনশাআল্লাহ তাআলা আবার দেখা হয়ে যাবে তোমাদের সঙ্গে টেকনিক এডুকেশনের প্ল্যাটফর্মে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আসসালামু আলাইকুম।